এসএসসি প্রথম পরীক্ষা নিয়ে স্বস্তি শিক্ষার্থীদের, প্রশ্ন ফাঁস হয়নি বলেছেন শিক্ষামন্ত্রী। নওগাঁয় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। টেকনাফের গহীন পাহাড় থেকে 3 যুবকের মৃতদেহ উদ্ধার। এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নিউজ দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সারা দেশের 30,425টি স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 18.5 লাখেরও বেশি পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। স্বতঃস্ফূর্ত পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। উৎকণ্ঠার পাবলিক পরীক্ষা, প্রত্যাশা পরীক্ষা ভালো হোক সন্তানের। সকাল 10টায় এসএসসি ও সমান পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল সকাল কেন্দ্রে হাজির পরীক্ষার্থী, অভিভাবকরা। সড়কের বিশৃঙ্খলা এড়াতে সকাল 8:30টার পর থেকে কেন্দ্রে ঢোকার সুবিধা থাকলেও শেষ মুহূর্তে বইয়ে এক দফা চোখ বুলাতে সেই সড়ক আর ফুটপাতই বেছে নিয়েছিল পরীক্ষার্থীরা। শেষ মুহূর্তে দৌড় কারো কারো। ঠিক 10টা বাজতেই শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা প্রথম দিন অংশ নিল বাংলা প্রথম পত্র পরীক্ষায়। দাখিলে কোরআন মজিদ ও তাজভিদ, কারিগরি বোর্ডে বাংলা 2। এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ছিল কিছুটা বাড়তি নিরাপত্তা। কঠোর নজরদারি নিশ্চিতে সিসি ক্যামেরা সব কেন্দ্রে। এবার পরীক্ষার্থী ছাত্র 9,30,305 আর ছাত্রী আছে 9,27,039 জন। শিক্ষার্থী সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, সবচেয়ে কম বরিশালে। খুব স্ট্যান্ডার্ডে হয়েছে, যে মানে সবার কথা বিবেচনায় করে করা হয়েছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন অনেকটাই কমন পড়ছে, অনেক ভালো হয়েছে, সে সবই অ্যানসার করছে। সেশন শেষের 4 মাসের মাথায় পরীক্ষায় বসলো শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের গিনিপিগ না বানিয়ে পরীক্ষাগুলো যৌক্তিক সময়ে আনার কথাও বলছেন অভিভাবকরা। ফেব্রুয়ারি পরীক্ষা 2 তারিখ হয়েছে, তাহলে ওই সিস্টেমটা যদি আগের মতো রাখতে চায় ওইভাবে রাখলে সবচেয়ে ভালো হয়। তো মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই বাচ্চারা যে এবার ম্যাট্রিক দিছে তারা তো এক হিসাবে সময় পায়নি, নতুন কারিকুলামের আলোকে ছিল। তারপর হঠাৎ করে এদের কারিকুলাম চেঞ্জ হয়েছে, তারা বুঝতেই তো এদের দিন শেষ। পরে মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর 4 লাখই অনিয়মিত শিক্ষার্থী। তারা বোধহয় মনে মনে আগে থেকে চাইতো সিসি ক্যামেরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নৃশংস এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া। ফজরের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে 4 জনের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে 3 যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্জয় সরকার জানান, সকাল 10টায় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় স্থানীয় শ্রমিকেরা মৃতদেহগুলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন আমিনুল ইসলাম রবি, মুজিবুর রহমান ও নূর বশর। তারা সবাই স্থানীয় বাসিন্দা। নিহত রবির বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশের খবরে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো জানাচ্ছি। 18 মাস ধরে নির্মাণ কাজ বন্ধ ময়মনসিংহ শিশু হাসপাতালের, হতাশ এলাকাবাসী। এবং টাঙ্গাইলের মধুপুরে আনারস চাষের নতুন স্বপ্ন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় আজ দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল জানান, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে বক্তব্য দেয় তিনি মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন। 19 এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তিনি হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। কুষ্টিয়ার ডিসির বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগেও আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দুই বছর আগে ময়মনসিংহ শিশু হাসপাতাল চালু হবার কথা থাকলেও 18 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। বিশেষ করে সারা দেশে হাম যখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে, সেই সময়ে শিশু হাসপাতালটি চালুর জোরালো দাবি উঠছে অভিভাবক মহলে। ময়মনসিংহ প্রতিনিধি আসুজ্জামান সুমনের তথ্য ও ফরদুজ্জামান শান্তর ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে কয়েক গুণ বেশি রোগী। আপনার রোগীদের কোনোভাবে জায়গা হচ্ছে না। এমন রোগী আছে 15 দিন যাবত বেড পাইতেছে না, ঠিক মতো বসতে পারতেছে না। বর্তমান পরিস্থিতিতে পুরনো অবকাঠামো ও জনবল নিয়ে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এক বিছানায় দুইটা করে বাচ্চা দিচ্ছি, আর ফ্লোরিংও করতে হচ্ছে প্রয়োজনে। সেক্ষেত্রে আমাদের যদি একাধিক আরো হসপিটাল হয় বা আরো এক্সটেনশন হয়, ওয়ার্ড হয়, সেগুলি হলে আমাদের জন্য খুবই ভালো। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে নগরীতে শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে নানা জটিলতায় কাজ শুরু করতেই সময় যায় 6 বছর। শেষ পর্যন্ত 2023 সালে নির্মাণ কাজ শুরু হলেও গত 18 মাস ধরে বন্ধ রয়েছে কাজ। এতে হতাশ ময়মনসিংহবাসী। শিশু স্বাস্থ্যের জন্য যদি এই হাসপাতাল দ্রুত প্রতিষ্ঠিত হয়, তাহলে শিশু চিকিৎসার যে ঘাটতি আছে সেটির একটি দ্বার উন্মোচন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি 2024 সালের অক্টোবরে হস্তান্তরের কথা থাকলেও সরকার পরিবর্তন হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ। 18 মাসের উপরে বন্ধ ছিল, তারপরে আবার রিটেন্ডার হয়েছে, রিটেন্ডারের পরে আবার আমরা কাজ পাচ্ছি। আগের কাজ সহ 11 কোটি টাকা বাড়ছে। এখন সপ্তাহখানেকের মধ্যে আমরা কাজ শুরু করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের মধুপুরের আনারস দেশ জুড়ে সুনাম কুড়ালেও সংরক্ষণ সংকটে প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। তবে আনারস চাষ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায়, কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন টাঙ্গাইলের স্থানীয় আনারস চাষিরা। গত 14 এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুর 2 বছর আগে পেয়েছে জিআই স্বীকৃতি। সুস্বাদু এই ফল এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি পাচ্ছে। মধুপুরের জলছত্র বাজারে প্রতিদিন কোটি টাকার আনারস বিক্রি হয়, মৌসুমে যা আরও বাড়ে। তবে সংরক্ষণ সুবিধা থাকলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষকরা। পাইকারি যারা সেল দেয় প্রতিদিন মনে হয় যে 2 কোটি 2.5 কোটি টাকার আনারস বিক্রি হয় বাজারে। কোল্ড স্টোর থাকতো, আমরা ফলগুলো রাইখা বেচতে পারতাম, আমরা সারা বছর বিক্রি করতে পারলে পারে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। কোল্ড স্টোর থাকলে এই সুবিধাটা আছে, আমরা আস্তে আস্তে বিক্রি করতে পারবো।
এখানে বিক্রি করতে এত পারাপারি লাগবে না। এবছর প্রায় 7,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে মধুপুরে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই সরবরাহ করা যাচ্ছে এই ফল। আনারসের কিন্তু দাম খুব ভালো এবং বাংলাদেশের সাথে মধুপুর উপজেলার বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকার কারণে সহজে এখান থেকে আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা পেয়েছি এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি যাতে মধুপুর উপজেলায় আনারস চাষের সম্প্রসারণ সহ কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি স্বীকৃত করে আমরা যেন কাজ করে যেতে পারি। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধা বাড়লে মধুপুরের আনারস চাষে যোগ হবে নতুন সম্ভাবনা। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। 1 লিটার ডিজেল বে করে তারপরেও ওর 30 লিটার বাড়তি, মানে 30 লিটার তেল লাগে চিটাগং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। এই 30 লিটারের জন্য আমরা হিসেবের সুবিধার্থে বলছি, 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। আমার জানা মতে পৃথিবীর এমন দেশ আমি জানি না কোনটাতে এই জ্বালানির মূল্য বৃদ্ধির অভিঘাতটা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে, সবাই। এবং অনেক ইকোনমিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশেই এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধি বা হ্রাস এটা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। এটা সরকারের আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই ফর্মুলাতেই ফেলা আছে, যদি আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধি ঘটে তাহলে সরাসরি এটার প্রতিফলন ঘটবে, আবার যদি উল্টাটা ঘটে মূল্য কমেও যাবে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70 সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। আর আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, যে পরিমাণ জ্বালানি এই দেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যের উল্লম্ফন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এইটুকু অ্যাডজাস্টমেন্ট নেহায়ত প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেহেতু আমার প্রশ্নকর্তা বোন মূল্যস্ফীতির কথাই বলেছেন, মূল্যস্ফীতি ঘটে দুইভাবে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যে আপনার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4%-এর মতো, এক্স্যাক্টলি 8.37 বা 8.4%-এর মতো। এখানে দুইটা দিকে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফুড ইনফ্লেশন, আরেকটা হচ্ছে নন ফুড আইটেম, দুইটার জন্য ইনফ্লেশন। আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমাদের ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয়, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে খাদ্যের, মানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। তারপরেও আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। কি বলে এটারে, সোশ্যাল সেফটি নেটের অনেকগুলি প্রোগ্রাম আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির 78 লাখ উপকারভোগী আছে, যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার 4 কোটি পরিবার, হ্যাঁ, চাল, তেল, মসুর ডাল ইত্যাদি, ভোজ্য তেল, চিনিও দেওয়া হয় রোজা মাসে। আবার 2টা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয়, যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন।
একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন, আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এক একটা পরিবারকে 2,500 টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা, এবং সেই কর্মসূচিটিরও আস্তে আস্তে বিস্তার হবে। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে 50 লাখ পরিবারকে এই সুবিধাভোগীদের আওতায় আনা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। আমাদের মনিটরিং আছে, আমাদের ভোক্তা অধিকারের ডিজি আছেন এখানে, তাদেরও অনেকগুলি টিম আছে। আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত টিমগুলি হয়, এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো, সচেতনতাটা সৃষ্টি করবেন কারা? এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট হচ্ছেন আপনারা, আমার গণমাধ্যমের ভাই বোনেরা। সুতরাং আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের এই মার্কেটটাতে অনেক এসিমেট্রিজ আছে না, এটা তো একটা পারফেক্ট মার্কেট না, বা আমাদের ইকোনমি ওইভাবে বিকশিত পরিপূর্ণ একটা ইকোনমি না, অনেক ইনফরমেশন এসিমেট্রিজ আছে। এইখানকার ইনফ্লেশনটা যতটা প্র্যাকটিক্যাল রিজনে না হয়, অনেক সময় স্পেকুলেশনের কারণে ইনফ্লেশন হয়, এবং স্পেকুলেশনের কারণে দেখা গেল যে কোনো একটা পণ্য কেনার জন্য আমরা সবাই মানে একদম অস্থির হয়ে গেলাম, এমনই অস্থির হয়ে গেলাম যে এক বিকালে সেই পণ্য নাই করে দিলাম বাজার থেকে, 7 দিনের জিনিস একদিনে কিনে ফেললাম। এই স্পেকুলেশন দ্বারা যেন আমাদের ক্রয় ব্যবহারটা প্রভাবিত না হয়, সেই জন্য সবচেয়ে বেশি ভালো পজিটিভ প্রভাবকের ভূমিকা পালন করতে পারেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকবে। আপনার মানে যদি প্রত্যাশিত কোনো সিদ্ধান্ত থাকে আমাকে বলেন, তাহলে আমি ওটা ওই সময় আমরা রিভিউ করেছি যে আমাদের জিনিসপত্রের মূল্য কি আছে, রিভিউ করেছি, আমাদের আমদানি পরিস্থিতি কি সেটি রিভিউ করেছি, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয় নাই। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটাই আমার মেসেজ। আমাদের কাছে সয়াবিন সম্পর্কে যে তথ্যটা আছে, যে বোতলজাত সয়াবিন তেল, যেটি বোতলজাত মানে হলো বোতলের গায়ে তো মূল্য তালিকা নির্দেশিত থাকে, তো বোতল বিক্রি করলে মূল্যের হেরফের ঘটানোর কোনো সুযোগ নাই। তো বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি, এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। দর্শক, দ্রব্যমূল্য সংক্রান্ত ট্রান্সপোর্ট বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসির প্রথম পরীক্ষা নিয়ে স্বস্তি শিক্ষার্থীদের, প্রশ্ন ফাঁস হয়নি বলেছেন শিক্ষামন্ত্রী। নওগাঁয় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। টেকনাফের গহীন পাহাড় থেকে 3 যুবকের মৃতদেহ উদ্ধার। এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 18 মার্চ ধরে নির্মাণ কাজ বন্ধ ময়মনসিংহ শিশু হাসপাতালের, হতাশ এলাকাবাসী। এবং টাঙ্গাইলের মধুপুরে আনারস চাষে নতুন স্বপ্ন। এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।